সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আজকে নতুন অধ্যায় আমরা শুরু করব। অধ্যায় 2, ব্যবসায় পরিবেশ। আজকে প্রথম অংশ আলোচনা হবে। আজকে আলোচ্য বিষয় ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদানসমূহ। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছি তোমাদের সঙ্গে। ব্যবসায় পরিবেশ কি? হোয়াট ইজ বিজনেস এনভায়রনমেন্ট? যে পারিপার্শ্বিকতায় মানুষ, প্রাণীজগৎ ও বিভিন্ন প্রতিষ্ঠান বিকশিত হয় ও টিকে থাকে তাকে পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। অর্থাৎ আমরা চারপাশে যা কিছু নিয়ে বসবাস করি তাই হচ্ছে পরিবেশ। আমরা ছোটোবেলায় পড়েছি, এখন আরও একটা আপডেট পড়া যায়, সেটা হচ্ছে যে পারিপার্শ্বিকতায়, যে সারাউন্ডিংসের মধ্যে মানুষ, প্রাণীজগৎ ও বিভিন্ন প্রতিষ্ঠান বিকশিত হয়, ও টিকে থাকে তাকে পরিবেশ বলে। অর্থাৎ আমাকে বেড়ে উঠতে হবে, বেঁচে থাকতে হবে, চলতে হবে এবং টিকে থাকতে হবে এই চারপাশের মধ্যেই, চারপাশে যা কিছু আছে। এরকম মানুষকে যেমন প্রাণী জগৎকেও তেমনি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, বিকশিত হতে হয়। তাহলে এই যে পারিপার্শ্বিকতা, এই সব কিছু মিলিয়েই হচ্ছে পরিবেশ। আর একটা দেশের যে ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ রয়েছে তার পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে সে গঠিত হয় এবং পরিচালিত হয়, চলমান থাকে, তাকে ব্যবসায় পরিবেশ বলে। একটা দেশের ব্যবসায় পরিস্থিতি এর পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা প্রভাবিত হয়। খুব স্বাভাবিক। যেমন হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন শীতের সময় কিন্তু আইসক্রিম খুব একটা চলে না, আইসক্রিম খুব একটা মানুষ খায় না। সেক্ষেত্রে কিন্তু যেমন বিভিন্ন ধরনের আইসক্রিম ফ্যাক্টরি আছে, তাদের বিক্রি কিন্তু কমে যায়। এই ব্যবসায়ের উপর কিন্তু এই পরিবেশের একটা প্রভাব রয়েছে। শীতের সময় শীত বেশি হলে বা শীতের সময় যদি শীত কম থাকে, সেক্ষেত্রে আইসক্রিম হয়তো উৎপাদন বাড়তে পারে। শীত যদি আরও বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম মানুষ খুব একটা খাবে না। এটা হচ্ছে ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের একটা প্রভাব। আরেকটা হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ, যেমন আইসক্রিম উৎপাদনের জন্য যে শ্রমিক কর্মচারী পাওয়া যাচ্ছে না বা দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাহলে আইসক্রিম উৎপাদন ব্যাহত হতে পারে। বা আইসক্রিম উৎপাদনের জন্য যে বিদ্যুৎ প্রয়োজন হয়, হয়তো বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে ফ্যাক্টরি চালানো সম্ভব হচ্ছে না, আইসক্রিম উৎপাদন ব্যাহত হবে। তাহলে এগুলো হচ্ছে অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট হতে পারে। আর প্রাকৃতিক যেটা, সেটা হচ্ছে বললাম শীতের কারণে হতে পারে। এই ধরনের বিষয় আর কি। আচ্ছা, এখন এর বাইরে কিছু উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এর মধ্যে কিছু শক্তি আছে যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, অর্থাৎ ব্যবসায় পরিবেশ কিন্তু কেবল বাইরের বিষয় না, অভ্যন্তরীণও কিন্তু ব্যবসায় পরিবেশ রয়েছে। যেমন শ্রমিক কর্মচারী, তারা কিন্তু একটা পরিবেশের অংশ। মালিক নিজেও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশের অংশ। শ্রমিক কর্মচারী যদি অসন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ভেতরের পরিবেশ নষ্ট হবে, উৎপাদন কার্য ব্যাহত হবে, বিভিন্ন কার্যক্রম ব্যাহত হবে। এগুলোও কিন্তু ব্যবসায় পরিবেশের অংশ। অন্যদিকে বাহ্যিক কিছু বিষয়ও প্রত্যক্ষভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে প্রভাবিত করে। নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যবসায় পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হলো। আচ্ছা, রেখাচিত্র আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশ বলতে দুটি অবস্থা বোঝায়। একটা হচ্ছে দেশের সামগ্রিক ব্যবসায় পরিস্থিতি, হ্যাঁ সেটি হচ্ছে সামগ্রিক বা ম্যাক্রো এনভায়রনমেন্ট, যেটা সামগ্রিক সব মিলিয়ে। আরেকটা হচ্ছে একটি নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসায় পরিস্থিতি, এটা হচ্ছে ব্যষ্টিক বা মাইক্রো। সামগ্রিক বা ম্যাক্রো বিজনেস এনভায়রনমেন্টে আমরা যা দেখি তা হচ্ছে যা সাধারণ পরিবেশের উপাদান দ্বারা সৃষ্ট সাধারণ পরিবেশ, যেটা সবার জন্যই সমান সাধারণ পরিবেশ। আবার হচ্ছে আমরা মাইক্রো পরিস্থিতি, যেটা ব্যষ্টিক পরিবেশ, সেটি হচ্ছে যা প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদান দ্বারা সৃষ্ট। প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী অর্থাৎ সরাসরি যেটা প্রভাব বিস্তার করছে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর। অর্থাৎ ধরা যাক
কোনো একটা নির্দিষ্ট এলাকায় ধরা যাক যে বন্যা বেশি হয়, তাহলে সেখানে যদি আমি কোনো একটি ফ্যাক্টরি দিই, কোনো একটি দেই ও কারখানা দিই, তাহলে সেখানে বন্যা চলাকালীন সময়ে যখন বন্যার প্রকোপ বাড়বে, বন্যা বাড়বে, তখন কিন্তু সেখানে রাস্তাঘাট ডুবে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার কার্যক্রম ব্যাহত হবে, তার পণ্য পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না, বা কাঁচামাল ক্রয় করে কারখানায় নিয়ে আসতে পারবে না। এগুলো হচ্ছে সরাসরি প্রভাব বিস্তার করছে ব্যবসায় প্রতিষ্ঠানটির পরিবেশের উপর, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানটি সঠিকভাবে তখন চালানো কঠিন হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ প্রভাব, সরাসরি প্রভাব বিস্তার করছে, অর্থাৎ রাস্তাঘাট ডুবে গেল, তখন কারখানা কিন্তু ওখানে চালানো কঠিন হবে, এটা প্রত্যক্ষ প্রভাব রাখছে। আর অপ্রত্যক্ষ প্রভাব যেটা যেটা একটি দেশের মধ্যে যে ব্যবসায়িক পরিবেশ আছে ওই ব্যবসাটির জন্য বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে সাধারণ যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেগুলোকে আমরা বলবো সামগ্রিক পরিবেশ। আর এটা হচ্ছে প্রত্যক্ষ যেগুলো সরাসরি প্রভাব বিস্তার করছে সেগুলো হচ্ছে ব্যষ্টিক পরিবেশ বা মাইক্রো এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা এক দিক থেকে দুই ধরনের পরিবেশ আমরা পড়লাম। আবার আরও দুইটা ধরন আছে, সেটি হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশ। ব্যবসায় প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ এবং ব্যবসায় প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ, এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু দুই ভাগে পরিবেশকে ভাগ করা যেতে পারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের। আচ্ছা, ব্যবসায় পরিবেশের সাধারণ বা সামষ্টিক উপাদান বা শক্তিসমূহ জেনারেল অর ম্যাক্রো এলিমেন্টস অফ বিজনেস এনভায়রনমেন্ট। হ্যাঁ, ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী সাধারণ বা সামষ্টিক শক্তিসমূহ ছকের সাহায্যে তুলে ধরা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদানসমূহ। প্রথমে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ সাধারণ উপাদানসমূহ পরিবেশের, এগুলো কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একটি দেশের কথা যদি আমরা চিন্তা করি, আচ্ছা, প্রথমে দেওয়া আছে প্রাকৃতিক পরিবেশ। এক হচ্ছে ভূ প্রকৃতি। একটি দেশের ভূ প্রকৃতি যেরকম, হ্যাঁ, সেই ভূ প্রকৃতি অনুযায়ী কিন্তু সেই দেশের ব্যবসায় প্রতিষ্ঠানকে চিন্তা করতে হবে। ভূ প্রকৃতির বিপরীতে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম থাকে যেটা ব্যবসায়ের জন্য ভালো নয়, সেটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে না। দুই হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা মানে মাটি। আচ্ছা, মাটির ধরন কেমন? তাহলে এই যেমন মৃত্তিকা যদি একরকম হয়, যেমন আমি ব্যবসা প্রতিষ্ঠান যেমন কোনো অ্যাগ্রো বেসড কোনো ফার্ম আমি করলাম, হ্যাঁ, অ্যাগ্রো বেসড এবিসি অ্যাগ্রো লিমিটেড একটা প্রতিষ্ঠান করলাম, করে যে অঞ্চলে আমের উৎপাদন ভালো হয় না সে অঞ্চলে আমি 100 একর জমি নিয়ে 100 একর জমিতে আম গাছ লাগিয়ে দিলাম, তো সেখানে কিন্তু আম জন্মাবে না। তাহলে মৃত্তিকা কিন্তু একটা বিষয় ব্যবসায় পরিবেশের, এটা একটা সাধারণ একটা উপাদান। মৃত্তিকা চিন্তা করে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের ধরন চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। 3 হচ্ছে জলবায়ু। 4 হচ্ছে সাগর ও নদ নদী। 5 বন বনানী। 6 প্রাকৃতিক সম্পদ। 7 দেশীয় অবস্থান। 8 হচ্ছে দেশের আয়তন ইত্যাদি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা, এরপর আসি আমরা অর্থনৈতিক পরিবেশ। এক হচ্ছে আয় ও সঞ্চয়। একটি দেশের মানুষের মধ্যে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। একটি দেশের মানুষের যে আয়ের পরিমাণ কীরকম, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে মাথাপিছু আয় কত একজন মানুষের একটি দেশের, এবং মাথাপিছু সঞ্চয় কত, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। চাহিদা ও ভোগ কীরকম, পণ্যের চাহিদা কীরকম আছে, কোন ধরনের পণ্যের চাহিদা আছে, এবং তারা ভোগ কেমন করে, অর্থাৎ পণ্য কীরকম ক্রয় করে এবং সেটা ভোগ করে সেটা। 3 হচ্ছে বাজার, অর্থাৎ বাজার রয়েছে কিনা, কোনো পণ্যের বাজার রয়েছে কিনা, সেটি হচ্ছে বিষয়। 4 হচ্ছে মূলধন ও বিনিয়োগ। তারপর হচ্ছে অর্থ ও ঋণ ব্যবস্থা কীরকম, ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধাজনক হয় কিনা। 6 হচ্ছে শুল্ক ও কর ব্যবস্থা কীরকম, কর যদি অনেক বেশি আরোপ করা হয় সেটা একটা সমস্যা, শুল্ক আদায় করা হয় কীরকম। 7 হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানসমূহ আছে কিনা, সাপোর্ট দেওয়ার মতো আর্থিক প্রতিষ্ঠান আছে কিনা।
8 দক্ষ উদ্যোক্তা আছে কি না একটি দেশে, এটা একটা বিষয় অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। 9 হচ্ছে মানব সম্পদ ইত্যাদি। অর্থাৎ মানব সম্পদ মানে কি, মানব যখন দক্ষ হবে তখনই সে সম্পদ, মানব অদক্ষ হইলে সেটা হবে মানব সংখ্যা অর্থাৎ জনসংখ্যা। হ্যাঁ, জনসংখ্যা 10 জন মানুষ, 10 জন জনসংখ্যা, আর হচ্ছে 10 জন মানব সম্পদ, 10 জন জনসম্পদ, হ্যাঁ, বা জনশক্তি কখন হবে, যখন ওই 10 জন মানব দক্ষ হয়ে উঠবে, কর্মদক্ষতা থাকবে। এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আর তোমাদের এগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমসিকিউ টাইপের, যে কোনটি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত, এই ধরনের প্রশ্ন হবে। হ্যাঁ, সামাজিক পরিবেশ, যেমন সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে 1 হচ্ছে জনসংখ্যা, এটা বোঝা যাচ্ছে। আর হচ্ছে 2 হচ্ছে ধর্মীয় বিশ্বাস, সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্মীয় বিশ্বাস। সাংস্কৃতিক পরিবেশ এবং হচ্ছে মূল্যবোধ ও ধারণা। মূল্যবোধ তো আমরা জানি যে কোনো বিষয় সম্পর্কে মানুষ ভালো নাকি মন্দ, উচিত না অনুচিত, এই সংশ্লিষ্ট যে মানুষের উপলব্ধি কাজ করে সেটাই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ আমি একটা বিষয়কে কিভাবে মূল্যায়ন করছি সেটাই হচ্ছে আমার মূল্যবোধ। এটা ভালো না এটা মন্দ, আমি যেভাবে জিনিসটাকে আমার উপলব্ধি করছি সেটি হচ্ছে আমার মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধ ধ্যান ধারণা, আচার আচরণ কীরকম, এটা হচ্ছে সামাজিক পরিবেশের অংশ। এটি সমাজে মানুষের আচার আচরণ কীরকম। 5 শিক্ষা ও সংস্কৃতি কীরকম, সেটি হচ্ছে সামাজিক শিক্ষা ও সংস্কৃতি কিন্তু তাহলে সামাজিক পরিবেশের অংশ। আর হচ্ছে 6 হচ্ছে দেশীয় ঐতিহ্য। দেশীয় ঐতিহ্য কী আছে, হ্যাঁ, যেমন ধরো আমাদের দেশে পান্তা ইলিশের ঐতিহ্য আছে, এটা এটা একটা ঐতিহ্য, ঠিক আছে। 7 হচ্ছে দেশের সুনাম, হ্যাঁ, দেশের সুনাম, তাহলে এটি সুনাম, তাহলে দেশের সুনামটা হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। 8 হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানসমূহ, সেটিও সামাজিক পরিবেশের অন্তর্গত। রাজনৈতিক পরিবেশ, সার্বভৌমত্ব, একটি দেশের সার্বভৌমত্ব রাজনৈতিক পরিবেশ অন্তর্গত। 2 হচ্ছে সরকার ও এর দৃষ্টিভঙ্গি, সরকার এবং হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকার কীভাবে চিন্তা করে। যেমন সরকারের দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক হতে পারে, স্বৈরতান্ত্রিক হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। যেমন বাংলাদেশের সরকারের দৃষ্টিভঙ্গি আর উত্তর কোরিয়ার সরকারের দৃষ্টিভঙ্গি আর হচ্ছে যে ইউএসের সরকারের দৃষ্টিভঙ্গি, তিনটি কিন্তু এক নয়। বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি, আবার ভারত সরকারের দৃষ্টিভঙ্গি, পাকিস্তান সরকারের দৃষ্টিভঙ্গি, সেগুলো সব কিন্তু হুবহু এক নয়, কিছু কিছু পার্থক্য থাকবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে হচ্ছে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানসমূহ রাজনৈতিক পরিবেশের উপাদান। 4 হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। স্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসায় পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে ব্যবসায় পরিবেশের জন্য, ব্যবসার জন্য এটা অবশ্যই ভালো পরিবেশ। 6 হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ক যদি ভালো হয় তাহলে আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু সেই আন্তর্জাতিক সম্পর্কের উপর অনেকটাই নির্ভরশীল। প্রযুক্তিগত পরিবেশ, যেমন বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এটা হচ্ছে প্রযুক্তির অন্তর্ভুক্ত, প্রযুক্তিগত পরিবেশ অন্তর্ভুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষাটা এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। 2 হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতে পারে কি না একটি দেশের জনগণ, একটি দেশের যে জনগণের মধ্যে যে অংশটা কর্মক্ষম রয়েছে তারা প্রযুক্তির ব্যবহার কতটা করতে পারে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ব্যবসার উপর অবশ্যই প্রভাব রয়েছে। শুধু ব্যবসায় কর্মী থাকলেই হবে না, এমপ্লয়ি থাকলেই হবে না, তারা কতটা প্রযুক্তি ব্যবহার করতে পারছে, তারা কতটা উন্নত উপায়ে তাদের উৎপাদন চালিয়ে নিতে পারছে, সেটা কিন্তু এটা দেখার বিষয়। 3 হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ আছে কিনা দেশে। 4 হচ্ছে থাকলে কতগুলো আছে। 4 হচ্ছে প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি, প্রযুক্তি আমদানির সুযোগ আছে কিনা। অনেক দেশ থাকতে পারে যে প্রযুক্তি, বাইরের দেশের প্রযুক্তি আমরা ব্যবহার করব না, আমরা যা প্রযুক্তি উৎপাদন করতে পারি, বানাতে পারি, সেটাই আমরা, বা ইনোভেশন করতে পারি, সেটাই আমরা ব্যবহার করব। অনেক দেশ থাকতে পারে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু প্রযুক্তি আমদানি করলে কিন্তু দেশের
সকল কার্যক্রম দ্রুততা আসে, উৎপাদনশীলতা বাড়ে, অনেক ক্ষেত্রেই গতিশীলতা আসে। আইনগত পরিবেশ এক হচ্ছে বাণিজ্যিক ও শিল্প আইন। বাণিজ্যিক ও শিল্প আইন, এই যে শিল্প কারখানাগুলোতে যে আইনগুলো প্রয়োগ করা হয়, শিল্প আইন, সেটা যদি শিল্প কারখানাগুলোর জন্য সহযোগিতামূলক হয় তাহলে অবশ্যই এটা ব্যবসায়ের জন্য ভালো। বাণিজ্যিক যে সমস্ত আইনগুলো রয়েছে সেগুলো, এবং পরিবেশ আইন বা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সেগুলো আছে কিনা এবং থাকলে সেগুলোর প্রয়োগ আছে কিনা, সেগুলোর প্রয়োগ করা হয় কিনা, প্রয়োগ করার জন্য লোকবল আছে কিনা, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। 4 হচ্ছে মুদ্রা ও রাজস্ব নীতি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মুদ্রা ও রাজস্ব নীতি তাহলে পড়ছে, অনেকটা মনে হচ্ছে যে এটা অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত, কিন্তু আসলে এটা কি আইনগত পরিবেশের অন্তর্গত। মুদ্রা ও রাজস্ব নীতি। আমদানি ও রপ্তানি নীতি, এটা আইনগত পরিবেশ। নীতি, যেহেতু এটা নীতির বিষয়, আইনের বিষয়, এই জন্যই এটা আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। মুদ্রা ও রাজস্ব, এটা একটা বিষয়, অর্থনৈতিক বিষয়, কিন্তু মুদ্রা ও রাজস্ব যখন নীতি বলা হচ্ছে তখন এটা আইনে চলে যাচ্ছে, এই জন্য এটা আইনগত পরিবেশ। আচ্ছা, আমদানি ও রপ্তানি নীতি, আইনের অনুশাসন, অর্থাৎ আইনকে প্রয়োগ করা হচ্ছে কিনা। 7 হচ্ছে আইনের প্রয়োগ যোগ্যতা, অর্থাৎ আইন যেটা করা হয়েছে সেটা আসলে প্রয়োগ করা যাবে কিনা। একটি সামাজিক পরিবেশের মধ্যে, একটি দেশের অন্যান্য পরিবেশের মধ্যে, রাজনৈতিক পরিবেশের মধ্যে একটা আইন করলাম, সেই আইনটা আসলে প্রয়োগ করা যাবে কিনা, প্রয়োগযোগ্যতা আছে কিনা, সেটা একটা আইনগত পরিবেশের অন্তর্গত। তাহলে এ হচ্ছে ব্যবসায় পরিবেশের সাধারণ বা সামষ্টিক উপাদান বা শক্তিসমূহ। এরপরেও আমরা জানি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশকে অভ্যন্তরীণ ও বাহ্যিক দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ভেতরের একটা পরিবেশ আছে, আর এটা হচ্ছে বাহ্যিক অন্যান্য পরিবেশ যেগুলো আছে সেগুলো 2 ভাগে ভাগ করা যায়। শেয়ার হোল্ডার, ব্যবস্থাপকবৃন্দ, শ্রমিক কর্মী, আর্থিক সামর্থ্য, ব্যবসায়ের সুনাম ইত্যাদি হচ্ছে ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। ঠিক আছে। আবার অন্যদিকে ক্রেতা বা ভোক্তা, বাইরে থেকে যারা পণ্যটা কিনছে, বাইরে সরবরাহকারী, বাইরে থেকে এসে যারা কাঁচামাল সরবরাহ করতেছে, আমাদের সাপ্লায়ার, হ্যাঁ, প্রতিযোগী, অর্থাৎ আমরা যে পণ্যটি বানাই, আমরা সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান, সোপ, সেটি উৎপাদনকারী আরও প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে, তারা হচ্ছে বাইরের পরিবেশ। সরকার ইত্যাদি বাহ্যিক পরিবেশের উপাদান। সরকার কিন্তু বাহ্যিক পরিবেশ, কারণ প্রতিষ্ঠানের ভিতরে এক পরিবেশ, বাইরে আরও অন্যান্য যারা আছে, প্রতিযোগী আছে, সাপ্লায়ার আছে বা ক্রেতা ভোক্তা আছে, সরকার রয়েছে, এরা হচ্ছে বাহ্যিক পরিবেশ। একইভাবে ব্যবসায় পরিবেশকে ব্যষ্টিক এবং সামষ্টিক এ দুভাগে ভাগ করা যায়, যেটা আমরা পড়লাম। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবেশের উপাদান মিলে ব্যষ্টিক পরিবেশ, এবং প্রতিষ্ঠানের বাইরের সাধারণ ও সামগ্রিক পরিবেশের উপাদান মিলে সামষ্টিক পরিবেশের সৃষ্টি হয়, যার সবই ব্যবসায়কে প্রভাবিত করে থাকে। তাহলে এই ছিল আমাদের ব্যবসায় পরিবেশ কী এবং ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ নিয়ে আলোচনা। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।